হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাশন করব, এটা অ্যাকচুয়ালি ইনকোয়াস্টের সাথে ডিরেক্টলি রিলেটেড নয়, কিন্তু রিসেন্টলি আপনাদের হয়তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হবে যে একটা মিটিং কন্ডাক্ট করা হয়েছিল ব্লক থেকে, যেখানে কিন্তু সিএইচও দিদিমণি, এনএম দিদিমণি এবং আশা দিদিমণিরা সবাই প্রেজেন্ট ছিলেন এবং আপনাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আপনাদের টিউবারকুলোসিসের উপর একটা কিন্তু স্ক্রিনিং করতে হবে এবং সেটা স্পেসিফিক ফর্ম্যাটও দিয়েছিল এবং সেটা কিভাবে করতে হবে সেটা নিয়ে কিন্তু অনেকের হয়তো অনেক কনফিউশন আছে। আমি আজকে আপনাদেরকে একটু কনফিউশন ক্লিয়ার করে দিতে চাইছি। তাই আপনারা যারা কনফিউশনে আছেন বা এখনও বুঝে উঠতে পারছেন এক্স্যাক্টলি কী করা উচিত, হয়তো ব্লগ থেকে বলে দিয়েছে, বাট স্টিল আমি আরেকবার বলে দিচ্ছি, যারা জানেন না তারা একবার জেনে নিন আর কাজটা সুষ্ঠুভাবে করুন। কেননা এই যে টিউবারকুলোসিস রিলেটেড এই স্ক্রিনিংটা যদি পারফেক্টলি করা যায় না, তাহলে আপনারা অনেক দিন আগে থেকেই সাসপেক্টেড কেসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন এবং এই টিবির প্রকোপটা কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবেন। এটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল একটা জায়গা, স্পেশালি আশা দিদিমণিদের এবং যারা ভলেন্টিয়ার্সরা আছেন, যারা কিনা কাজ করেন এগুলো, তারা কিন্তু ব্যাপারটা তাদের জন্য খুব দরকারি। তারা কিন্তু অবশ্যই করে এটা ভালো করে বুঝে নিন। আশা দিদিমণিরা ডেফিনেটলি বুঝুন, কেননা এটা আপনারা যতটা পারফেক্টলি বুঝতে পারবেন তবেই কিন্তু আপনারা পারফেক্টলি কাজটা করতে পারবেন। আর আপনারা যদি কাজটা ঠিক করে না করেন তাহলে কিন্তু খুব মুশকিল। দেখুন, এই হচ্ছে ফরম্যাট। জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচি, NTEP, আপনারা সবাই জানেন, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, NTEP। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, সবার জানা সেটা। এখানে কি বলেছে, যক্ষ্মা দূরীকরণে 100 দিনের অভিযান, যেটা আশা এবং মোবিলাইজাররা করবে, ওদের একটা রিপোর্টিং পুস্তিকা। এটা চলবে কতদিন থেকে? 9 ডিসেম্বর থেকে 24 মার্চ। এই সময় কিন্তু এটা এফেক্টিভলি সবাইকে করতে হবে। 9 ডিসেম্বর 2024 থেকে 24 মার্চ 2025। এখানে কি বলেছে, 100 দিনের অভিযানে ঝুঁকিপূর্ণ, কথাটা মাথায় রাখুন, ঝুঁকিপূর্ণ কিসের ক্ষেত্রে? যক্ষ্মার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ, যাদের কেনা টিউবারকুলোসিস হওয়ার পসিবিলিটি অনেক হাই, ওরকম জনগোষ্ঠীর স্ক্রিনিং পরীক্ষা এবং রোগ নির্ণয়ে সিএইচও, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, আশা, ভলেন্টিয়ার অ্যান্ড এলাকার বিস্তারিত তথ্য। তার মানে এর মধ্যে কে ইনভলভ হবে? সিএইচও ইনভলভ হবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ইনভলভ হবে, আশারা ইনভলভ হবে এবং ভলেন্টিয়ার হিসেবে যদি কেউ কাজ করে থাকে তারাও কিন্তু ইনভলভ হবে এই প্রোগ্রামে। সেটা কতদিন ধরে চলবে? 100 দিন ধরে চলবে। এটা কিসের? যক্ষ্মাপ্রবণ জনগোষ্ঠী, মানে ঝুঁকিপূর্ণ, যারা টিউবারকুলোসিসের জন্য ঝুঁকিপূর্ণ সেরকম লোকগুলোকে স্ক্রিনিং করা এবং ফাইনালি তার রোগ নির্ণয় করা এবং তাকে ট্রিটমেন্টের আওতায় আনা এবং ফাইনালি ট্রিটমেন্টটাকে কন্টিনিউটি মেনটেন করে ট্রিট করা, সবটাই কিন্তু এর মধ্যে পড়বে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, সবচেয়ে ভাইটাল স্টেজ এটা, স্ক্রিনিং করা। দেন তারপরে স্টেপগুলো করতে তো হবেই। প্রথম পয়েন্ট আছে, দেখুন, জনসমীক্ষাকারীর নাম ও ফোন নাম্বার। যিনি করছেন এই সমীক্ষাটা, যে স্ক্রিনিংটা করছেন, যিনি কিনা এই আইডেন্টিফিকেশনটা করছেন, যাচ্ছেন, সমীক্ষা করছেন, তার নাম এবং তার ফোন নাম্বার। হতে পারে আশা দিদিমণি, যদি সিএইচও দিদিমণি নিজে করেন সেটাও হতে পারে, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল যদি নিজে করেন সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। এবার এখানে দেখুন, একটা ব্যাখ্যা হচ্ছে 100 দিনের অভিযান। এইবার টোটালটা কিন্তু 100 দিন, মানে এক পিরিয়ড হচ্ছে 100 দিনের। 100 দিনের মধ্যে সেই আশা দিদিমণি নির্দিষ্ট এলাকায়, আশা দিদিমণি নির্দিষ্ট এলাকায় যতজন পপুলেশন আছে সবটাকে স্ক্রিনিং করা উচিত, সবটাকে স্ক্রিনিং করতে হবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী কারা আছে এদেরকে আইডেন্টিফাই করতে হবে। আপনাকে কিন্তু সমস্ত মানুষগুলোকে স্ক্রিনিং করতে হবে, সবাইকেই আস্ক করতে হবে, সবাই থেকে শুনতে হবে করে ঝুঁকিপূর্ণ যারা, তাদেরকে স্পেশালি মোস্ট ফোকাস হবে তারা, ঝুঁকিপূর্ণ যারা কিনা যাদের কিনা ডায়াবেটিস রয়েছে, BMI যাদের কম, সেগুলো আমরা আবার ডিসকাশন করব। যারা নেশা করেন তাদেরকে কিন্তু আরও পারফেক্টলি স্ক্রিনিং করতে হবে। এবং অন্য যে পিপলরা আছে, অনেক আপনারা হয়তো জানবেন না যে আরও কিছু মানুষ আছে যারাও কিন্তু ঝুঁকিপূর্ণ, আপনারা জানেন না। তাই সমস্ত পপুলেশন যারা আছে প্রত্যেককেই কিন্তু অ্যাকচুয়ালি হিসেব মতো আস্ক করা, ওদেরকে জানা, ওদের থেকে শুনে নেওয়া
এগুলো কিন্তু প্রত্যেককেই করতে হবে। এবার এটা ব্লগ থেকে যেভাবে আপনাদের ইনস্ট্রাক্ট করবে যে আপনারা কমপ্লিট করুন, পুরো 100 দিনের পুরো কমপ্লিট হবে, দেন রিপোর্ট করুন, দেন ইটস ওকে। আর যদি মনে হয় যে সপ্তাহে পার উইক হিসাবে রিপোর্ট নিল, সেটা আপনারা যা ইনস্ট্রাকশন আছে সেই অনুসারে আপনারা কাজটা করবেন। এখানে দেখুন জনসমীক্ষাকারীর নাম এবং ফোন নাম্বার থাকলো, তার ডেজিগনেশন কি আছে, নাম লিখলেন, এবং যদি আশাকর্মী হয় তাহলে ডেজিগনেশন আশা ওয়ার্কার, সিএইচও হলে সিএইচও। অ্যাকচুয়ালি যেহেতু ফিল্ডে কাজ করছেন আশা ওয়ার্কাররা, তারাই কিন্তু এটা করার কথা, তারাই ওই মানুষগুলোকে ধরে স্ক্রিনিং করতে পারবে, যে আস করতে পারবে সমস্তটা, টিবি রিলেটেড যত কিছু আছে সমস্ত কিছু আস করে শুনে নিতে পারবে। নাও এবার হচ্ছে আশার আইডি নম্বর। যদি তিনি আশা হন, ডেফিনেটলি আশাটাকে মোস্ট প্রেফারেবল হচ্ছে আশা যিনি আছেন তার হচ্ছে কিন্তু আইডি নাম্বারটা এখানে লিখতে হবে। তার সাথে ওই প্রোগ্রামের সাথে ডিরেক্টলি যদি ইনভলভ থাকে সিএইচও, আশা দিদিমণি এবং সিএইচও ইনভলভ থাকে, তাহলে সিএইচও দিদিমণির নাম, আর যদি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল ইনভলভ থাকে তার নাম এবং ফোন নাম্বার গেল। এবার সুস্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, কোন সেন্টারের থ্রু দিয়ে, সেন্টারের আশাকর্মী এবং কোন সেন্টারের সিএইচও বা এনএম, তার সেই সুস্বাস্থ্য কেন্দ্রের নাম। ওখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম কি আছে সেটা, এবং কোন এলাকায়, এই যে আপনি আইডেন্টিফাইটা করলেন, এই যে যিনি জনসমীক্ষা করলেন কোন এলাকায় জনসমীক্ষা উনি করেছেন সেটা। ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, যদি এবং তার সাথে ব্লকের নাম, আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম। টিবি ইউনিটের নাম, আপনি যেখানে টিবি পেশেন্টকে রেফার করেন, মিনস সাসপেক্টেড কেসগুলোকে রেফার করেন, যেখান থেকে মেডিসিনসগুলো ডিস্ট্রিবিউশন হয়, যেখান থেকে রেফার করে সেই টিবি ইউনিট, আপনার নিকটবর্তী টিবি ইউনিট কি আছে সেই টিবি ইউনিটের নামটা এখানে লিখবেন গেল। এইবার এসছে আসল জায়গাটা কি, এই যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, ওদেরকে যে আপনি স্ক্রিনিং করেছেন, আপনি তো সবাইকে স্ক্রিনিং করছেন, আপনার কাছে সবাই ঝুঁকিপূর্ণ, আপনাকে ধরে নিতে হবে প্রথমে আমাকে সবাইকেই আমার জানতে হবে, দেন আমি জানবো কে ঝুঁকিপূর্ণ। এবার যদি আমি কনফার্ম জানি যে হ্যাঁ এরা ওরকম কিচ্ছু ব্যাপার নেই, সেটা আলাদাই জিনিস, কিন্তু আমাদেরকে সবটাকে ধরে নিয়ে সবাইকে স্ক্রিনিং করতে হবে, তবে স্ক্রিনিংটা কিন্তু পারফেক্ট হবে। দেখুন এর মধ্যে ঝুঁকিপূর্ণের মধ্যে কী এরা ফেলেছে, অতীতে যক্ষা হয়েছে এমন ব্যক্তি, শেষ 5 বছরের মধ্যে, মানে শেষ 5 বছরের মধ্যে টিবি হয়েছে, শেষ 5 বছরের ধরে টিবি হয়েছে, শেষ 5 বছরের মধ্যে সেরকম ব্যক্তি কতজন। ধরুন আপনি স্ক্রিনিং করেছেন 300 জনকে আপনি স্ক্রিনিং করেছেন, এর মধ্যে আপনি কতজনকে পেয়েছেন যাদের 5 বছরের মধ্যে কিন্তু টিবি হয়েছে। হয়তো দেখা গেল আপনি পেলেন 5 জন, বা পেলেন আপনি 15 জন, যাই হোক না কেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন, সেই নাম্বারটা। দেন 2 নম্বর কি বলেছে, যক্ষা রোগীর পরিবারের লোকজন শেষ 3 বছর ধরে। তার মানে এইবার আপনি একজনকে পেলেন, যার থেকে শুনলেন সে বলল হ্যাঁ আমার বাড়িতে কিন্তু আমার ঠাকুরদার টিবি ছিল, এই তো ঠাকুরদা হয়তো 2 বছর আগে মারা গেছে, ওনার কিন্তু টিবি ছিল, ঠাকুরদা আমার বাড়িতে থাকতো, আমাদের সাথেই থাকতো, বা আমার বাবার টিবি ছিল। সেরকম কটা লোককে পেয়েছেন যিনি বলেছে যে আমার বাড়িতে কিন্তু টিবি ছিল, সেরকম কয়জনকে আপনি পেয়েছেন সেটা এখানে লিখবেন, সেই অ্যামাউন্টটা। হতে পারে এমন লোক পেলেন আপনি 5 জন, যে বলেছে আমার বাড়িতে টিবি ছিল 3 বছরের মধ্যে, হলো। দেন তারপর একটা 60 বছরের উপরের বয়স্ক ব্যক্তি, এবার 60 বছরের থেকে বেশি বয়স আছে কতজনের, যতজনকে আপনি স্ক্রিনিং করেছেন 300 জন, তার মধ্যে কতজনকে পেয়েছেন যাদের বয়স 60 বছরের বেশি, সেই অ্যামাউন্টটাকে লিখবেন। নাও বিএমআই, কতজনকে পেয়েছেন যার বিএমআই 18.5 অথবা তার থেকে কম। আপনারা সবাই জানেন যে বিএমআই যদি ধরা হয়, বিএমআই যদি নর্মাল রেঞ্জ ধরা হয়, সেটা কিন্তু কত, 18.5 থেকে 24.9, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার যদি কিনা 18.5 থেকে কম হয়, তাহলে তাকে কিন্তু ধরে নেওয়া হয় যে সে কিন্তু তার নিউট্রিশন ডেফিসিট আছে, মানে সে ম্যালনারিশড। আপনারা সবাই জানেন যে ম্যালনারিশড যারা, তাদের কিন্তু টিউবারকুলোসিস হওয়ার পসিবিলিটিটা অন্যদের তুলনায় একটু বেশি থাকে। এবার যদি সে একদম তার ওয়েট খুব কম, খুব রকমভাবে ম্যালনারিশড, ভীষণ লিন অ্যান্ড থিন টাইপের হয়,
তাহলে তার ক্ষেত্রে কিন্তু হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, ওই জন্য ওটাকেও রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফেলা হচ্ছে। তাহলে আপনাকে যদি বিএমআই তার 18.5 এটা যদি আপনাকে জানতে হয়, ডেফিনেটলি আপনাকে কিন্তু তার ওয়েট এবং হাইট দুটোই জানতে হবে। বিএমআই যদি আপনি সূত্র ধরেন, তাহলে কিন্তু বিএমআই যেটা সূত্র সেটা হচ্ছে কি বডি মাস ইন্ডেক্স, এটা সূত্র কি ওয়েট বাই হাইট স্কোয়ার, ওয়েট বাই হাইট স্কোয়ার, ওয়েট বাই হাইট স্কোয়ার। এটাকে কিন্তু ওয়েটটাকে কেজিতে ধরা হয় আর হাইটটাকে কিন্তু মিটারে ধরা হয়। ওয়েট কেজি আর হাইট হচ্ছে মিটার, মিটার স্কোয়ার, এদিকে হচ্ছে কেজি। তাহলে আপনি ক্যাজুয়ালি করে নিলেন আর বলে দিলেন এদের কম, ব্যাপারটা মোটেই এমন নয়। কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে তার ওয়েটটা কত, তার হাইটটা কত, এটাকে ক্যালকুলেট করে বের করতে হবে। ধরুন সে যদি আপনাকে বলে থাকে যে কিনা আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে আপনাকে কিন্তু 5 ফুট 12 ইঞ্চিতে 1 ফুট, 5 ফুটকে আপনি 12 দিয়ে গুণ করুন, তাহলে 5 বরং 60 হচ্ছে, আর 3 ইঞ্চ 3 যোগ করুন 63 হচ্ছে 63। এবার এই 63কে 2.54 দিয়ে যদি গুণ করেন, যা আসবে সেটা কিন্তু সেন্টিমিটার আসবে। সেন্টিমিটার যদি আসে, ধরুন সেন্টিমিটার এলো 154 যদি সেন্টিমিটার আসে, তাহলে কিন্তু এই লেফট সাইড থেকে এদিকে দুটো ঘর সরে আসবে দশমিকটা। মিনস 154 যদি হয়, ধরে নেওয়া হয় যে দশমিক যা আছে পেছনে আছে। যদি কিনা এই সেন্টিমিটারকে মিটারে করতে হয়, তাহলে কিন্তু এই দশমিকটা এখানে আসবে, তার মানে দুটো ঘর এদিকে চলে আসবে, তাহলে 1.54 মিটার। এবার যদি ওয়েট হয় তার 46 কেজি ডিভাইডেড বাই 1.54 ইন্টু 1.54, এটা করে যা আসবে সেটা কিন্তু ওর বিএমআই। এবার বিএমআই কত হচ্ছে আপনাকে কিন্তু সেটা দেখে তবেই আইডেন্টিফাই করতে হবে, হ্যাঁ এই কটা মানুষ পেয়েছি যারা কিনা লিন অ্যান্ড থিন এবং ওদের বিএমআই 18.5 বা 18.5 থেকে কম, তার মানে সেও রিস্ক ফ্যাক্টরে পড়ছে। আপনি আন্দাজে করে দিলেন, ব্যাপারটা কিন্তু ওরকম নয়, একদমই নয়। দেন ধূমপায়ী, আপনি যতজনকে স্ক্রিনিং করেছেন, আমি 300 বললাম, তার মধ্যে কতজন নেশা করে, এখানে কিন্তু মোস্টলি সেটা বোঝাতে চেয়েছে যে সে বিড়ি সিগারেট খৈনি এগুলো খায়। ধূমপায়ী মানে ধোঁয়া যেগুলো থেকে বেরোয় মোস্টলি সেটাকেই ধরে নেওয়া হয়েছে ধূমপায়ী। স্মোকিং কজন আছে, ডায়াবেটিক কজন আছে, অলরেডি ডায়াগনোসড ও ডায়াবেটিসের ওষুধ খায় সেরকম কজন আছে, অন্যান্য রিস্ক ফ্যাক্টর কজনকে আপনি পেয়েছেন। অন্যান্যগুলোর মধ্যে কি ধরতে পারেন, কারোর ক্রনিক কিডনি ডিজিজ আছে, হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়েছে, তারপরে একদম লো ইমিউনিটি, HIV পেশেন্ট, এগুলো কিন্তু অন্যান্যর মধ্যে পড়ছে। দেখুন টিবি রিস্ক ফ্যাক্টর যদি ধরা হয়, দেখুন অর্গান ট্রান্সপ্লান্টেশন, সিভিয়ার কিডনি ডিজিজ, হেড অ্যান্ড নেক ক্যান্সার যে কোনো রকম ক্যান্সার যদি হয়, তারপরে কেউ স্টেরয়েড নিচ্ছে, কোনো ডিজিজ কন্ডিশনের জন্য স্টেরয়েড নিচ্ছে, লো বার্থ ওয়েট তো বলাই হলো, এগুলো কিন্তু সবার মধ্যে পড়ছে। সেই অন্যান্য সেরকম কজনকে পেয়েছেন সেগুলো এখানে আপনাকে লিখতে হবে। 300 মধ্যে সেরকম কয়জনকে পেয়েছেন, যে বিএমআই লো না তা নয়, তারপরে যক্ষার মানে বাড়ির লোকে যক্ষা হয়েছে কেউ আছে সেরকম নয়, তারপরে অতীতে নিজের কখনো হয়েছিল সেরকম নয়, ধূমপান করে তা নয়, ডায়াবেটিক তাও নয়, কিন্তু তার অন্য রিস্ক ফ্যাক্টর রয়েছে, ক্যান্সার এরকম আছে, সেরকম কয়জনকে পেয়েছেন। আর বাদ যাবে কারা, একদম পারফেক্টলি সুস্থ, এগুলো কিছুর মধ্যে পড়ছে না, ওটা বাদ যাবে। এগুলো করলেন, করে টোটালটা আপনি যোগ করে এইখানে বসাবেন, তাহলে বুঝে গেলেন আপনি যতজনকে স্ক্রিনিং করেছেন তার মধ্যে এতজনকে আপনি পেয়েছেন যে কিনা আপনার রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে। তাহলে একজন আশা দিদির পপুলেশন যদি 1000 হয়, তাহলে কিন্তু উনি 1000 জনকে স্ক্রিনিং করবেন, করে ওর মধ্যে দেখা গেল সে 300 350 বা যা পেয়েছেন, বা 200 বা 100 যা পেয়েছেন, সেটা কিন্তু টোটালি এর মধ্যে বেরিয়ে আসবে। এরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তারপরে 100 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করার কথা। এবার ব্লগ যদি বলে আপনাকে উইকলি আমাকে রিপোর্ট দিন, উইকলি রিপোর্ট দেবেন, যদি মান্থলি বলে মান্থলি রিপোর্ট দেবেন, যেভাবে রিপোর্ট দেওয়ার কথা আপনারা কিন্তু রিপোর্টটা সেভাবে দেবেন। এইবার পরে যে ফরম্যাটটা যেটা দিয়ে ওদেরকে আসল করতে হবে সেটা কিন্তু এটা, প্রতিটি আশা এবং স্বেচ্ছাসেবক দ্বারা পূরণ করা হবে, এটা কিন্তু ওদের দিয়ে পূরণ করতে হবে। এখানে কি বলেছে, 100 দিনের অভিযানে ঝুঁকিপূর্ণ মানে যক্ষাপ্রবণ জনগোষ্ঠীর স্ক্রিনিং প্রক্রিয়া এবং রোগ নির্ণয়ের বিস্তারিত তথ্য, এইখানে এক্সরে, সিভিন্যাট অথবা মাইক্রোস্কোপি এগুলো কিন্তু মেনশন করেছে। এখানে কি বলছে দেখুন, প্রথমটা
ক্রমিক সংখ্যা। এইবার আপনি যে লোকগুলোকে পেলেন, মানে আশা দিদিমণি যেই লোকগুলোকে আইডেন্টিফাই করলেন এই প্রবলেমেটিক বা যারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে, তাদেরকে কিন্তু আপনাকে লাইন লিস্টিং করতে হবে। লাইন লিস্টিংটা কিভাবে করবেন? ধরুন আপনি প্রথম বাড়িতে গেলেন, প্রথম বাড়িতে গিয়ে 1 নম্বর বাড়িতে গেলেন, গিয়ে আপনি ফার্স্ট যে মানুষটাকে দেখলেন সেই মানুষটাকে আপনি কি দেবেন? 1 নম্বর দেবেন ডেফিনেটলি। এইবার যদি তাকেই দেবেন, মানে ফার্স্ট যাকে দেখলেন তাকে নয়, মানে ফার্স্ট যেই মানুষটাকে পেলেন যে সে ঝুঁকিপূর্ণ সেই মানুষটার। কিন্তু ধরুন আপনি প্রথম 1 নম্বর বাড়িতে গেলেন, ওখানে আপনি প্রথম মানুষটাকে পাননি, দেবেন না, সে নর্মাল, ইটস ওকে, ফাইন, চলে গেল, তাকে নাম লিখতে হবে না। যাকে আপনি পেলেন যে ঝুঁকিপূর্ণ, তার অলরেডি ডায়াবেটিক পেশেন্ট, অন্য কিছু নাই, ডায়াবেটিক, তাহলে আপনি তার ঝুঁকিপূর্ণ, তাহলে তার নামটা আপনি এখানে লিখলেন। দেন নিজস্ব বাড়ির অথবা যৌথ আবাসনে অথবা আবাসিকের অথবা কর্মক্ষেত্রের ঠিকানা, উনি যদি কর্মসূত্র এখানে থাকে তাহলে আপনি তার ঠিকানা লিখুন। যদি কিনা সে আবাসিক হিসেবে থাকে, ভাড়া থাকে, সেই ঠিকানা লিখুন। যদি যৌথ আবাসনের কোনো কিছু থাকে ঠিকানা লিখুন, নিজস্ব বাড়ি হয়তো লিখবেনই, এই অ্যাড্রেসটা আপনি দিন, মানে যেখানে সে রয়েছে বা থাকে। এবার বয়স আপনি দেবেন সম্পূর্ণ, মানে বছর, মাস এবং ইয়ার সবটা আপনাকে মেনশন করতে হবে। এবার কোন সেক্স লিখবেন, ফোন নাম্বারটা দেবেন এখানে। এবার ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য, নিম্নলিখিত প্রযোজ্য কোড লিখুন। এইখানে আপনাকে যা যা কোড দিয়ে দিয়েছে আপনি সেই কোডগুলো লিখবেন এখানে। তাহলে আপনি পেলেন যে কিনা সেই মানুষটি ডায়াবেটিক। যদি ডায়াবেটিক হয় তাহলে আপনাকে এখানে কি বসাতে হবে? অবশ্যই করে তাকে এখানে আপনাকে 6 দিতে হবে, ডায়াবেটিক হলে 6। আর যদি মনে হয় যে না অন্যান্যর মধ্যে পড়ছে, তাহলে আপনি এখানে কি দেবেন? 7 দেবেন। অন্যান্য হলে আপনি এখানে 7 দেবেন। যদি মনে হয় না ব্যক্তির BMIটা অনেক কম, থিন অ্যান্ড লিন, তাহলে তাকে 4 দেবেন। যদি দেখা গেল যে ব্যক্তির আগে টিবি হয়েছিল, তাহলে তাকে আপনি 1 দেবেন। এইভাবে কিন্তু আপনাকে দিতে হবে। নাও যদি ঝুঁকিপূর্ণ ব্যক্তির অন্যান্য হয় তাহলে বিস্তারিত উল্লেখ করুন। এই যে এখানে অন্যান্য আপনার আছে, যে অন্যান্য, এই অন্যান্য যদি হয় তাহলে কিন্তু অন্যান্য বললে এখানে উল্লেখ করতে হবে কি পেয়েছিলেন। দেখা গেল তার কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে, তাহলে আপনি কিডনি ট্রান্সপ্লান্টেশন লিখবেন। দেখা গেল ক্যান্সার হচ্ছে, এখানে লিখবেন ক্যান্সার। এবার কতদিন ধরে কাশি, যদি কাশিটা থাকে তাহলে আপনি ডেফিনেটলি লিখবেন কতদিন ধরে কাশি। এইটা হচ্ছে মেইন স্ক্রিনিং। এবার হতে পারে যে আপনি এটা ফিল আপ করলেন বা আপনার এনএম দিদিমণিকে ফিল আপ বললেন যে এইগুলো, বা আপনি কিন্তু লাইন লিস্টিংটা করবেন। যে যিনি করছেন, জনসমীক্ষা যিনি করছেন তিনি কিন্তু লাইন লিস্টটা করবেন, করে এবার CHO দিদিমণি বা এনএম দিদিমণিকে আনলেন, তারা এবার তাকে সাসপেক্ট করলো, করে পাঠালো, সেগুলো তারা করবেন। কতদিন ধরে তার কাশি রয়েছে, যদি থাকে তাহলে লিখলেন, কাশি না থাকলে নট অ্যাপ্লিকেবল। কফের সাথে রক্ত আছে কিনা লিখলেন, কতদিন ধরে জ্বর, আর উল্লেখযোগ্য ওজন হ্রাস, দেখা গেলো 5 বছরে, যদি 5 বছরে কম বয়সী শিশু হয়, ওজন বৃদ্ধিতে ব্যর্থ, হ্যাঁ অথবা না। যদি কিনা 5 বছরের কম বয়সী শিশু হয়, দেখা গেলো তার ওজন বাড়ছেই না, সেটা যদি হয়। আর উল্লেখযোগ্য ওজন হ্রাস যদি হয়, মনে হয় অনেক অল্প দিনের মধ্যে অনেক ওজন কমে গেছে আর 5 বছর নিচের শিশুর ওজন বাড়ছেই না, সেরকম যদি হয় সেটা মেনশন করবেন। রাতে ঘাম হওয়া আছে কি নেই, বুকে ব্যথা আছে কি নেই, শ্বাসকষ্ট আছে কি নেই, ক্লান্ত ভাব আছে কি নেই, ঘাড় ফোলা, লিম্ফ নোড ফোলা, একটানা পেটে ব্যথা, গাঁটে ব্যথা, বন্ধ্যাত্ব, মাথা ব্যথা, প্রসবে রক্ত, অন্যান্য কোনো লক্ষণ সমূহ এগুলো আছে কিনা। যদি কোনো ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য হ্যাঁ হয় অথবা লক্ষণ থাকে, তার এক্সরে করানো হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? দেখা গেল তার এরকম প্রবলেম ছিল, অলরেডি আপনি পাঠিয়েও দিয়েছিলেন এই সমীক্ষার আগে, তাকে এক্সরে করা হয়ে গেছে, সিভিনাট বা মাইক্রোস্কোপি করা হয়ে গেছে, তাহলে মেনশন করবেন হ্যাঁ করা হয়েছে বা করা হয়নি। এবার এক্সরের ফলাফল কি এসেছিল, স্বাভাবিক না অস্বাভাবিক এসেছিল, সেখানে যদি কিনা এক্সরের ফলাফল স্বাভাবিক আসে তাহলে আপনাকে কিন্তু বসাতে হবে ওখানে 1। দেখুন এখানে লেখা আছে এক্সরের ফলাফল। যদি এক্সরের ফলাফল স্বাভাবিক আসে তাহলে আপনাকে বসাতে হবে 1। যদি এক্সরের ফলাফল বাজে আসে তাহলে আপনাকে বসাতে হবে 2। এবার হচ্ছে লক্ষণ আছে অথবা এক্সরের ফলাফল অস্বাভাবিক, তার কফের নমুনা সংরক্ষণ করা হয়েছে কিনা। এক্সরে অস্বাভাবিক পাওয়া গেছে এবং তার কফের নমুনা সংরক্ষণ করা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে আপনি হ্যাঁ লিখলেন, আর যদি না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু না লিখলেন, নাও ন্যাট, যেটা সিভিন্যাট, নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, এটা হচ্ছে এর ফুল ফর্ম।
অথবা মাইক্রোস্কোপি, সিভিনার্ট করা হয়েছে অথবা তার মাইক্রোস্কোপি ফলাফল মানে মাইক্রোস্কোপি করা হয়েছে এবং তার যক্ষা শনাক্তকরণ নিশ্চিত অথবা নিশ্চিত হয়নি, ওটা করা হয়েছে। যদি করা হয়ে থাকে এবং তার টিবি ডায়াগনোস হয়ে গেছে, তারপর লিখবেন যে হ্যাঁ নিশ্চিত হয়েছে। আর যদি ওটা করা না হয় তাহলে লিখবেন নিশ্চিত হয়নি। সেটা কি কপ পরীক্ষা অথবা তার সিভিনার্ট এসে গেছিলো অথবা ন্যাট টেস্ট হয়েছিল, হয়ে তার কনফার্ম হলে আপনি লিখবেন হ্যাঁ কনফার্ম হয়েছে, নিশ্চিত হয়েছে, না হলে লিখবেন নিশ্চিত হয়নি। এইভাবে আপনি যত লোককে পেয়েছেন প্রত্যেকে কিন্তু আপনাকে লাইন লিস্টিং করতে হবে। অনেক আশা দিদিমণিদের কাছে হয়তো এটা ক্লিয়ার নয় বা ফর্ম্যাট নেই, ডেফিনেটলি আপনার সিএচ দিদিমণিকে বাইরের দিদিমণিকে বলুন ওনাদের কাছ থেকে এই ফর্ম্যাটটা কালেক্ট করুন, বা ব্লক থেকে যদি সাপ্লাই দিয়ে থাকে এটা কালেক্ট করে নিন। কালেক্ট করে নিয়ে কিন্তু আপনারা এই কাজটা শুরু করে দেবেন এফেক্টিভলি। যত এফেক্টিভলি আপনারা কাজটা করবেন ততটা কিন্তু আপনি নিজের পপুলেশনটাকে সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, আপনাদের কাজে লাগবে। যদি মনে হয় বিএমআই রিলেটেড বা অন্য কিছু রিলেটেড, বিএমআই কী করে ক্যালকুলেট করতে আরও ডিটেলসে বললে আপনাদের সুবিধা হবে, সেরকম যদি কিছু মনে হয় আশা দিদিমণিরাও নিঃসন্দেহে আমাকে হোয়াটসঅ্যাপেও করতে পারেন, বা আপনি আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আপনাদের রিলেটেড যদি কোনো ভিডিও বানানোর প্রয়োজন হয়, আপনারা বুঝতে পারছেন না, কোনো কিছু নিয়ে কনফিউশন, আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, যদি মনে করেন আমার সাথে কানেক্ট হতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।